আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমরা আম গাছের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। এখন এপ্রিল মাসের শেষের দিকে অলরেডি চলে এসেছে, মে মাস অলরেডি শুরু হয়ে গেছে। এই সময়ে আপনারা কেউ কেউ একটা কমন প্রবলেম ফেস করতে পারেন, যেটা আমিও ফেস করেছি। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে আম গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। অনেকেই আপনারা কমেন্টের মাধ্যমে বা বিভিন্নভাবে আমাকে কোশ্চেন করেন যে এই যে আম গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এটা কি কোনো ফাঙ্গাসের সমস্যা, কোনো ভাইরাসের সমস্যা, না অন্য কোনো সমস্যা? এটা কি আমার গাছের কোনো ক্ষতি করবে? আমি এখন কি কি কাজ করতে পারি এর থেকে প্রতিকার পাওয়ার জন্য বা সেফ থাকার জন্য? এই বিষয়টাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। পাশাপাশি আপনারা গাছে পানি দেওয়া নিয়ে, মানে গাছে ওয়াটারিং করা নিয়ে বেশ কিছু কোশ্চেন করেছেন, যার অ্যান্সারও আমি আজকের ভিডিওতে দেব। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, আমার ছাদ বাগানে মূলত 3টি আম গাছ রয়েছে, যেটা আমি সবসময়ই আপনাদেরকে দেখাই। এবং এই 3টি আম গাছের মধ্যে একটি আম গাছ, এটি মূলত কিং অফ চাকাপাত যে ম্যাঙ্গো ভেরিয়েন্টটা, সেটার যে পাতা এটা সাইড দিয়ে পুড়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে। এইরকম সমস্যা অনেকেই আপনারা ফেস করতে পারেন, বিশেষ করে বাংলাদেশে এই এপ্রিল মে মাসের দিকে এই সমস্যাটা আপনারা বেশি ফেস করতে পারেন। কেন মূলত এই প্রবলেমটা হয়? এই প্রবলেমটা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সমস্যার কারণেও হতে পারে, আদার্স সমস্যার কারণেও হতে পারে। আইডেন্টিফাই আপনারা কিভাবে করবেন? দেখুন, আমার এই যে এখানে যে আম গাছটা রয়েছে, আম গাছের এই যে সবুজ যে অংশ, এটা কিন্তু ফ্রেশ এবং এখানে কোনো স্পট নেই, কোনো সমস্যা নেই, কোনো ইয়েলো কালার ছিটছিট ভাব নেই। কিন্তু এর বর্ডার সাইড দিয়ে বা এর যে মাথার অংশটা, এটি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবং শুকিয়ে বলতে একদম ফুললি ড্রাই হয়ে গেছে। একই জিনিসটা এখানেও দেখুন, ওইটার ছিল শুধু আগার অংশ, আর এটা হলো একদম সাইড দিয়ে অনেক জায়গাতেই শুকিয়ে একদম মুচমুচে বা একদম ড্রাই হয়ে গেছে। আপনার গাছের পাতাগুলো যখন এরকম সম্পূর্ণ গ্রিন থাকবে, গাছের পাতার মধ্যে কোনো স্পট থাকবে না, কিন্তু এরকম সাইড দিয়ে শুকিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট অংশ শুকিয়ে একদম ফুললি ড্রাই হয়ে যাচ্ছে, এইটা মূলত কোনো ছত্রাক বা ফাঙ্গাসের কারণে হয় না। এটা মূলত হিট স্ট্রেস বা ওয়াটার স্ট্রেসের কারণে হয়। এখন এই হিট স্ট্রেস বা ওয়াটার স্ট্রেস জিনিসটা কি, সেটা একটু বলি। আপনার গাছ যদি তার প্রয়োজন মতন পানি না পায় এবং অতিরিক্ত পরিমাণে গরম ওয়েদারে এক্সপোজ হয় এবং বিশেষ করে রাতের বেলাও খুব বেশি ঠান্ডা ওয়েদার না পায়, তখন এটাকে হিট স্ট্রেস বলে। সেম অ্যাজ আমাদের হিউম্যানের মতো। এই বছর কিন্তু আপনারা অলরেডি নিউজ বা বিভিন্ন জায়গায় দেখেছেন যে এল নিনো বা যেটাকে বলা হয় সুপার এল নিনো, সেটা আসার একটা সম্ভাবনা রয়েছে। টেম্পারেচার অনেক বেশি হাই, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না এবং এই টেম্পারেচার আস্তে আস্তে আরও বাড়বে। সায়েন্টিস্টরা ধারণা করছে এটা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। এই যে অতিরিক্ত পরিমাণের তাপমাত্রা, এবং বিশেষ করে আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু এই যে আমের পাতা শুকিয়ে যাওয়ার প্রবলেমটা একটু বেশি পরিমাণে ফেস করি। বাগানে গাছ করে তারাও এই প্রবলেমটা ফেস করে, কিন্তু ছাদ বাগানে কেন আমরা বেশি ফেস করি? ছাদ বাগানে তো এমনিতেই একটু হাইটের মধ্যে থাকে, আশেপাশে কোনো ছায়া থাকে না, সূর্যের আলো একদম সরাসরি গাছের মধ্যে পড়ে। আবার মূলত ছাদটা সারা দিনের যে সানলাইট সেখান থেকে টেম্পারেচারটা অ্যাবজর্ব করে এবং রাতের বেলাও সেটা রিলিজ করতে থাকে। এ কারণে রাতের বেলাও কিন্তু পরিবেশটা বা গাছের আশেপাশের জায়গাটা ঠান্ডা বা কুল ডাউন হয় না। এই কারণেই ছাদ বাগানে এই হিট স্ট্রেসের প্রবলেমটা একটু বেশি হয়। আবার ওয়াটার স্ট্রেস সম্পর্কে যদি বলি, ওয়াটার স্ট্রেস জিনিসটা কি? ধরুন আপনার গাছ ঠিকমতো পানি নিতে পারছে না। আপনি এখন বলতে পারেন, ভাই আমি তো প্রতিদিনই গাছে পানি দেই, আমি সবসময় মাটিটাকে ময়েশ্চার রাখি। আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখেন, সবসময় আমি গাছে পানি দেওয়া নিয়ে কথা বলি, সেই অনুযায়ী আপনারা ফলো করেন। তারপরেও কেন এই সমস্যাটা হবে বা এই ওয়াটার স্ট্রেসটা কেন হবে? গাছের মাটিতে আপনি এনাফ পরিমাণ পানি দিচ্ছেন, কিন্তু সেই পানি যদি কোনো কারণে গাছ নিতে না পারে, তাহলেও কিন্তু ওয়াটার স্ট্রেস হতে পারে। মানে পানি আপনি দিচ্ছেন, মাটিতেও পানি আছে, কিন্তু গাছ সেটা তার প্রয়োজন মতো নিতে পারছে না। এটার প্রধান রিজন হতে পারে যে আপনি যখন ওয়াটারিং করছেন তখন ডিপ ওয়াটারিং করছেন না। মানে যেমন আমার এখানে যে ফেব্রিক গ্রোয়িং ব্যাগ রয়েছে, ফেব্রিক গ্রোয়িং ব্যাগের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ধরুন আপনি মাটি ড্রাই হয়ে গেছে, আপনি পানি দিচ্ছেন, পানি দিতে দিতে দেখবেন আপনি উপরটা পুরো ভরিয়ে পানি দিয়েছেন এবং সেটা আস্তে আস্তে মাটির নিচে যাচ্ছে। হাফ পজিশন যাওয়ার পরে এই মাটিটা আর ভেজে না, মানে নিচের অংশের মাটিগুলো আর ভেজে না। আপনি হাত দিলেই ফিল করতে পারবেন যে কতটুকু আসলে মাটিটা ভিজেছে। সো
ফেব্রিক গ্রোয়িং ব্যাগে এটা বোঝা খুবই সহজ। আর আপনি যদি এমনি ড্রাম বা আদার্স জায়গায় করেন তাহলে নিচে ছিদ্র দিয়ে যেই পর্যন্ত না অনেক বেশি পরিমাণে পানি বের হচ্ছে তার মানে ডিপ ওয়াটারিং করা হয়নি। সো আপনাকে একবার পানি দিলে আসলে নর্মালি ডিপ ওয়াটারিং করাটা খুব কঠিন, কারণ প্রথম অবস্থায় আপনি যখন পানি দেন মাটির শুকানো অবস্থায় মাটির সাইড দিয়ে কিন্তু একটা ফাঁকা অংশ তৈরি হয়। আপনারা দেখবেন যে মাটি যখন ড্রাই হয়ে যায় পাত্র এবং মাটির মাঝখানে একটি ছোট্ট গ্যাপ তৈরি হয়। আপনি যখন বেশি পরিমাণে পানি দেবেন ওই গ্যাপ দিয়ে কিন্তু নিচে পানি চলে যায় এবং পানিগুলো বের হয়ে যায়, এবং এটা দেখেও কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আমার তো ডিপ ওয়াটারিং হয়ে গেছে যেহেতু নিচ দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু মাটিটা তো আসলে পুরোপুরি পানি অ্যাবজর্ব করতে পারে না। তাই অ্যাটলিস্ট 2টা বা 3টা স্টেজে গাছে পানি দেওয়া উচিত। প্রথমে আপনি গাছকে পানি দিলেন, 4-5 মিনিট ওয়েট করলেন, আবার গাছে পানি দিলেন, অথবা আধা ঘন্টা ওয়েট করলেন। যেমন আমি যেটা করি, আমি এক সাইড থেকে গাছে পানি দেওয়া শুরু করি, আমার বাগানের আরেক সাইড পর্যন্ত যাই এবং আবার সেম জায়গা থেকে আরেক রাউন্ড আমি দেওয়া শুরু করি। এতে করে আমার ডিপ ওয়াটারিংটা নিশ্চিত হয়। এখন এই ডিপ ওয়াটারিংয়ের অভাবের কারণেও কিন্তু ওয়াটার স্ট্রেস হতে পারে, মানে উপরের মাটিটা ভিজছে কিন্তু অ্যাকচুয়ালি রুট সিস্টেমটা যেখানে আছে গাছের সেই পর্যন্ত পানি ঠিকমতো যাচ্ছে না। এই কারণে রুট দিয়েই তো মূলত গাছ পানিটা নিবে। সো রুট পর্যন্ত যদি পানি ঠিকমতো না যায় উপরের অংশের লেয়ারটা ভেজা থেকেও খুব একটা লাভ হবে না। এটা গেল একটা রিজন। আরেকটা ওয়াটার স্ট্রেসের রিজন হলো আপনি কোনো কারণে গাছের মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে ফেলেছেন। অতিরিক্ত রাসায়নিক সার দিয়ে ফেলে যেটা হয় মাটির মধ্যে বা সয়েলে সল্ট বিল্ড আপ হয় বা লবণের একটা লেয়ার পড়ে, এবং সেই লেয়ারটার কারণে গাছের শেকড় ঠিক মতন পানি খাবার এগুলো নিতে পারে না, যার কারণেও কিন্তু গাছে ওয়াটার স্ট্রেস হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রেও আমাদের সেম কাজটাই করতে হবে। আমাদেরকে যদি এই ফার্টিলাইজারের কারণে সল্ট বিল্ড আপ আপনি গেস করেন, এটা আসলে বোঝার কোনো উপায় নেই, খালি চোখে দেখে আপনি বুঝবেন না, সয়েল টেস্ট করলে আপনি বুঝতে পারবেন। কিন্তু নর্মালি আপনি যেটা করতে পারেন, আপনি ওয়াটার ফ্লাশ করতে পারেন। ওয়াটার ফ্লাশ মানে হলো, ধরুন আপনি গেস করছেন যে রিসেন্টলি আপনি সার দিয়েছেন, বিশেষ করে রাসায়নিক সার যেমন ইউরিয়া, ডিএপি বা পটাশ, এবং যার পর থেকে আপনি এই ধরনের একটা প্রবলেম ফেস করছেন, তাহলে আপনাকে ওয়াটার ফ্লাশ করতে হবে। সেটা হলো এই পাত্রের ভিতরে অনেকক্ষণ পানি দিতে হবে এবং পানি একদম ধুয়ে যাতে বের হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। এর ফলে আপনার মাটির মধ্যে যদি লবণের বিল্ড আপ হয় তাহলে সেইটা ধুয়ে যাবে এবং অনেকটাই উপকার পাবেন। দেখুন আমি এই 3টা গাছেই মোটামুটি রাসায়নিক সার দিয়েছিলাম এবং এই 2টা গাছে কিন্তু এই ধরনের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। প্রতিটা পাতাই একদম ফ্রেশ আছে, একটা পাতাও কিন্তু এরকম পুড়ে পুড়ে গেছে এরকম কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র এই গাছেই হয়েছে। তো আমি যখন এটা নোটিস করা স্টার্ট করি তখন আমি এই ওয়াটার ফ্লাশটা করি, কারণ আমি যেহেতু রিসেন্টলি সার দিয়েছি এবং আমি জানতাম যে এই প্রবলেমটা এই সার দেওয়ার কারণে হতে পারে, তাই আমি ফ্লাশিং করার কারণে প্রবলেম যতটুকু হয়েছিল এটা আপনার ঠিক হবে না, কারণ এই সেলগুলো আসলে অলরেডি ডেড, মরে গেছে, কিন্তু এইটা আর বৃদ্ধি পায়নি। অন্যান্য যে পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্রেশ আছে এবং এগুলোর মধ্যে এই সমস্যাটা আর হয়নি। সো এই ওয়াটার ফ্লাশিংটা আপনারা করতে পারেন। সো আই বিলিভ আপনারা এখন বুঝে গেছেন যে আসলে এই যে প্রবলেমটা, বিশেষ করে কোনো স্পট না থাকা, শুধু একটা অংশ শুকিয়ে যাওয়া, এটা কেন হয় এবং তার প্রতিকারগুলো আপনারা কিভাবে করতে পারেন। মূলত এই 2টা কাজ ছাড়া আর কিছুই করার প্রয়োজন নেই। গাছে কোনো প্রকারের ফাঙ্গাসনাশক, ছত্রাকনাশক কোনো কিছুই স্প্রে করার প্রয়োজন নেই, যেহেতু এটা ফাঙ্গাস বা ছত্রাকের প্রবলেম না। তবে হ্যাঁ, ফাঙ্গাস বা ছত্রাকের প্রবলেম হতে পারে। সেটা কিভাবে বুঝতেন? এই যে শুকনা যে অংশগুলো রয়েছে এটা তো আছেই, পাশাপাশি যদি এইখানে আপনি কোনো স্পট দেখতেন বা কোনো দাগ দেখতেন বা ছিটছিট হলুদ ভাব দেখতেন তাহলে আপনি বুঝতেন যে এখানে ছত্রাকের আক্রমণ হয়েছে। এবার চলুন গাছে পানি দেওয়া নিয়ে আপনাদের বিভিন্ন সময় কিছু কোশ্চেন রয়েছে, সেইগুলোর অ্যান্সার একটা একটা করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, কমেন্টের অ্যান্সার দেওয়ার আগে আমি প্রথমে আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো আমার ভিডিওর অনেক কমেন্টেই অনেক ভিউয়ার্স রয়েছেন যারা অনেক নেগেটিভ মন্তব্য করেন। আমি ওইসব নেগেটিভ মন্তব্যকে পজিটিভলি নিই এবং আমার সংশোধনের জন্য চেষ্টা করি, এবং আই বিলিভ বিগত 5 বছর 6 বছরে আমি অনেকটাই সংশোধন করেছি আমার ভিডিওর প্যাটার্ন বা ভিডিওর কন্টেন্টের উপরে। কিন্তু অনেকে স্টিল আপনারা গালাগালি করেন। আসলে এটা করে ভাই আপনাদের উপকারটা কি হয়? দেখুন, আমি আমার চ্যানেলে কোনো স্পন্সরশিপ করি না। আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্পন্সরশিপের অফার আসে, কিন্তু আমি কিন্তু কোনো স্পন্সরশিপ করি না। আমি কোনো বায়াসড হই না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আপনারা যাতে উপকৃত হন এইভাবেই ভিডিওগুলো করার চেষ্টা করি। প্লাস হ্যাঁ, আমি আমার ভিডিওটা একটু লং করি, অনেক বেশি এক্সপ্লেইন করার চেষ্টা করি। এটা প্রধান রিজন হলো, দেখুন আমি যে আজকে ভিডিও আপলোড করছি, কালকে যে আমি ভিডিও আপলোড করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। আমি মারাও যেতে পারি, আমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। বাট স্টিল আপনারা এই কমন সেন্সের
উপরে বেস করে, আমার এক্সপ্লেনেশনের উপরে বেস করে যাতে নিজেরা ডিসিশন নিয়ে কোনো একটা গাছের পরিচর্যা করতে পারেন, এই কারণে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, একটু ভালোভাবে ডিটেলসে বলার চেষ্টা করি কোন কাজটা আমি কেন করছি, করার উপকারিতা বা অপকারিতা কি। এখন এই কারণে যদি আপনারা গালাগালি করেন মানে খারাপ ভাষায়, তাহলে এটা আসলে খুবই খারাপ হয়। আমি নর্মালি কোনো কমেন্ট যদি আমার চ্যানেলে আসে আমি সেগুলোকে রিমুভ করি না, যদিও আমার এন্ড থেকে রিমুভ করার অপশন থাকে, কিন্তু তারপরেও ভাই এই ধরনের গালাগালি করে মানে আমাকে তো এনকারেজ করছেনই না, প্লাস আপনি আরও কিছু মানুষকেও কনফিউজ করছেন। আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে, যদি বেশি ডিটেলস বা বেশি বড় মনে হয়, আপনি ভাই আমার ভিডিওগুলো স্কিপ করুন। গালাগালি করার আসলে কোনো প্রয়োজন আমি মনে করি না। একজন একটা কমেন্ট করেছেন যে ভাই গাছে কি প্রতিদিনই পানি দিতে হবে? কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি ফল গাছে রেগুলারলি ওয়াটার দেওয়ার বিষয়টা বলেছিলাম, এবং আজকের বিষয়টাও কিন্তু সেম। প্রতিদিন গাছে আপনি ওয়াটারিং করবেন গাছের পাত্রের সাইজ অনুযায়ী, এবং ডিপ ওয়াটারিং করবেন যাতে রুট সিস্টেম ভালো করে পানি পায়। এখন আপনার পাত্রের সাইজ কতটুকু, আপনার গাছের বয়স কতটুকু, যিনি কমেন্টটি করেছেন তার একটি লেবু গাছ রয়েছে যার বয়স 3 মাস। সো আপনার পাত্রের সাইজ যদি বড় হয়, লেবু গাছের বয়স যদি 3 মাস হয়, তাহলে আপনার প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই। মাটির উপরের লেয়ার যখন শুকিয়ে যাবে প্রপারলি, আপনি যখন ফিল করবেন তখনই আপনি গাছে পানি দেবেন এবং ডিপ ওয়াটারিং করবেন। আর পাত্র যদি ছোট হয়, এখন তো প্রচুর হট ওয়েদার যাচ্ছে, সো আপনি প্রতিদিনই গাছে পানি দিতে পারেন, এবং গাছের এই কনসিস্টেন্ট পানিটা মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। শুধু আম গাছ বা লেবু গাছের ক্ষেত্রেই না, প্রতিটা গাছের ক্ষেত্রেই, বিশেষ করে এই গরম ওয়েদারে গাছে পানির মেনটেনটা রাখা খুবই ইম্পর্টেন্ট আপনার গাছকে সুস্থ রাখার জন্য। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন যে দুপুরবেলা গাছে পানি দেওয়া যাবে কিনা। দুপুরবেলা সাধারণত আমি পার্সোনালি অতিরিক্ত প্রয়োজন না পড়লে কাউকে পানি দেওয়ার সাজেশন দেই না, বা আমি নিজেও পানি দেই না। এটা প্রধান রিজন হলো যে এই যে দুপুরবেলা সানলাইট আপনার মাটির মধ্যে পড়ছে, মাটির উপরের লেয়ারটা কিন্তু গরম হয়, কিন্তু মাটির যে ভেতরের লেয়ার শেকড়ের আশেপাশে ওইটা কিন্তু ঠান্ডা থাকে তুলনামূলক। আপনি যেই পাত্রেই লাগান না কেন, তুলনামূলক উপরের লেয়ার থেকে ঠান্ডা থাকে। এখন আপনি যখন এই দুপুরবেলা পানি দিবেন, ধরুন অত বেশি প্রয়োজন নেই, অনেক বেশি ড্রাই হয়ে যায়নি, অনেক সময় হয় আমরা সকালে পানি দিতে ভুলে গেছি বা একটু লেট হয়ে গেছে, এবং গাছ যদি অতিরিক্ত ড্রাই না হয়, দুপুরে আপনারা পানি দেওয়াটা স্কিপ করবেন। কারণ ওই যে পানি যদি দেন, উপরের লেয়ারের যে হট মাটিটা, সেটার যখন পানির সংস্পর্শে আসে, ওই গরমটা সহকারেই মাটির ভেতরে পানিটা চলে যায়, এবং তখন শেকড় ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তবে হ্যাঁ, মাটি যদি একদম শুকিয়ে যায়, আপনাকে তো অবশ্যই পানি দিতে হবে গাছটাকে বাঁচানোর জন্য, তবে সেক্ষেত্রেও আপনি কিছুটা ক্ষতির সম্ভাবনা থেকে যায়। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন যে রাসায়নিক সারকে পানির সাথে মিশিয়ে আমরা গাছে দিতে পারবো কিনা। হ্যাঁ, রাসায়নিক সার আমরা পানির সাথে মিশিয়ে গাছের মাটিতে দিতে পারবো, গাছের স্প্রেও করতে পারবো, কিন্তু সেটা কিন্তু পরিমাণে খুবই অল্প হতে হবে। বেশি রাসায়নিক সার আপনি সরাসরি মাটিতে দিন বা পানির সাথে মিক্স করেই দিন, যেভাবেই দিন, না দেওয়াটাই বেটার। তবে রাসায়নিক সার, কিছু কিছু রাসায়নিক সার যেমন পটাশিয়াম এবং ইউরিয়া, যদিও ইউরিয়া আমি ব্যবহার করতে না বলি আপনাদেরকে, এগুলো পানির সাথে মিক্স করে দেয়াই ভালো। মানে পানির সাথে ভালো করে মিক্স করলে হবে কি, ওই পুরো পানিটা আপনার সারটা পেলো, এবং গাছে আপনি যখন দিচ্ছেন সমানভাবে গাছ সেটা সব জায়গায় ছড়িয়ে নিতে পারে। কিন্তু আপনি মাটিতে সার দিলেন, তারপরে পানি দিলেন, ওই জায়গাটাই হয়তো সারটা গলে মাটিটার আশেপাশে মিশে যায়, এবং আদার্স জায়গাতে খুব একটা সার পায় না, এবং যে জায়গাটাতে আপনি দিয়েছেন সারটা, ওইখানে যদি কোনো শেকড় থাকে, অনেক সময় রুট বার্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে পানিতে মিশিয়ে দিতে পারলে ভালো, অথবা গাছে দেওয়ার পরে মাটির সাথে খুব ভালোভাবে সারটাকে আপনি মিশিয়ে তারপরেও পানি দিয়ে দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আজকে এই কয়টা কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি, আর পানি রিলেটেড তেমন বেশি কোনো কমেন্ট ছিল না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে লাইক করে দিবেন, ইউটিউব অ্যালগোরিদমের জন্য ভিডিওটি শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে অলরেডি আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে, কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে, এবং ফিউচারেও আমি হেল্পফুল ভিডিও দেওয়ার ট্রাই করব। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।